স্বামী সোমেশ্বরানন্দজির স্বাবলম্বী মানুষ হওয়ার, যেখানে আমরা দেখছি মহারাজ আমাদেরকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করছেন। এই নতুন দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দীক্ষিত হই, বিশেষ করে যারা ছোটরা রয়েছে, তারা বড় হয়ে যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখে, তাহলে তারা দেখতে পাবে যে এ জগতে কাজের অভাব নেই। এই যে গুটি কয়েক চাকরির পেছনে হাজার হাজার মানুষ ছুটছে, সেই জন্য মনে হচ্ছে যেন বেকারত্ব, কাজ নেই। কিন্তু দৃষ্টিভঙ্গিটা বদলালে অনেক কিছু যে করার আছে। মহারাজ নিজের জীবনের বেশ কিছু অভিজ্ঞতা দিয়ে আর কি এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছেন। আমরা এই অংশটা পড়ি, তারপরে আলোচনায় যাব। সাফল্যের রহস্য কি? আবার বলি, ধর্মকে বাস্তব জীবনে প্রয়োগ করা। কি বলা হয়েছে ধর্মে? কয়েকটি কথা আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অন্যান্য কথাগুলি হলো, পরের জন্য ভাবুন, অন্যের উপকার করার চেষ্টা করুন, স্থূলর চেয়ে সূক্ষ্ম বেশি শক্তিশালী, সমাজে হারমোনি আনার চেষ্টা করুন, সংযম নিয়ম পালন করুন, কনসেন্ট্রেশন অভ্যাস করুন। মানে কতগুলো কথা। এক হচ্ছে পরের জন্য ভাবনা, সেলফ সেন্টার্ড ভাবনা নয়। স্থূলর চেয়ে সূক্ষ্ম বেশি শক্তিশালী, সমাজে হারমোনি আনার চেষ্টা করুন, অর্থাৎ যাতে একটা সামঞ্জস্য আসে সকলের মধ্যে, কোনো বিভেদকামী শক্তি কখনো জয়ী হয় না। সংযম নিয়ম পালন করুন, কনসেন্ট্রেশন অভ্যাস করুন। অনেকেই বলেন মানুষ খুব সেলফিশ হয়ে পড়ছে। আসলে মানুষ সেলফিশ নয়, চাইল্ডিশ হয়ে পড়ছে। মানুষ যদি সত্যি সেলফিশ হতো, যদি সত্যি বুঝতো যে তার নিজের স্বার্থ কিভাবে রক্ষা করতে হয়, তবে সমাজের অবস্থা অনেক ভালো হতো। অন্যের উপকার করলেই যে নিজের স্বার্থ সিদ্ধি হয়, সেটা মানুষ বোঝে না, তার অল্প বুদ্ধির জন্য। আচ্ছা বলুন তো, শিক্ষক ও ছাত্রের মধ্যে প্রকৃত লাভবান কে? শিক্ষক। কারণ ছাত্র পরীক্ষায় পাশ করতে পারে, নাও পারে, কিন্তু শিক্ষক তার মাইনে পাবেনি। ডাক্তার আর রোগীর মধ্যে ডাক্তারই প্রকৃত লাভবান। কারণ ট্রিটমেন্টে রোগী ভালো হতেও পারে, নাও পারে, কিন্তু ডাক্তার তার ফিজ পাবেনি। সেই যে একটা রসিকতা আছে না ভারতীয় কাঁকড়া নিয়ে, জানেন নিশ্চয়ই। আমেরিকা বহু দেশ থেকে কাঁকড়া আমদানি হয়েছে। বন্দরে এসে ট্রেড অফিসার দেখেন যে সব দেশের কাঁকড়াই টিনের প্যাকড হয়ে এসেছে, শুধু ভারত থেকে পাঠানো টিনের বাক্সগুলির ঢাকনা নেই। অফিসার রেগে গিয়ে প্রশ্ন করলেন, বাক্সে ঢাকনা দেওয়া হয়নি কেন? কাঁকড়াগুলি যদি পালিয়ে যেত? ব্যবসায়ী হেসে বললেন, তা হবে না স্যার, এগুলি ইন্ডিয়ান কাঁকড়া। এর একটি কাঁকড়া যদি পালানোর চেষ্টা করে, তাহলে অন্য কাঁকড়াগুলি তাকে টেনে নিচে নামিয়ে আনবে। ভারতের মানুষদের মধ্যে যে ঈর্ষা প্রবল, কেউ উঠতে চাইলে অন্যরা যে তাকে টেনে নামায়, এটা বলার জন্যই এই রসিকতাটির সৃষ্টি। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, প্রথম কাঁকড়া যখন টিনের বাক্সের দেওয়াল বেয়ে উপরে উঠছে পালাবার জন্য, তখন দ্বিতীয় কাঁকড়াটি যদি তাকে উপরে উঠতে সাহায্য করে, তবে সে নিজেও কিন্তু ওই সাহায্যের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ পরের উপকার আসলে নিজেরই উপকার। এই সাধারণ বুদ্ধির কথাটা অনেকেই বুঝতে পারে না। সমাজের মানুষ আপনাকে তখনই চাইবে যখন আপনি তাদের উপকারী বলে গণ্য হবেন। আকর্ষক ব্যক্তিত্ব নিজের মধ্যে গড়ে তোলার এটাই একটা পথ। টাকা, মান, যশ তখন আপনা আপনিই আসবে। ধর্মে বলা হয়েছে, সংঘে শক্তি কলৌ যুগে, অর্থাৎ কলিযুগে আসল শক্তি রয়েছে সংঘের মধ্যে। জ্ঞান নয়, টাকা নয়, পজিশন নয়। প্রকৃত শক্তি হলো কজন মানুষ আপনার সঙ্গে রয়েছে। কোম্পানির ডিরেক্টর জ্ঞানে, পদে, গ্ল্যামারে, বেতনে অনেক উঁচু, কিন্তু ইউনিয়ন লিডারের শক্তি বেশি, কারণ তার পেছনে মানুষ আছে। কোনো কোম্পানির নিরাপত্তা তার আর্থিক শক্তি বা উৎপাদনশীলতার উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে কোম্পানিটি তার ক্রেতাদের মধ্যে কতটা গভীরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই জন্য বহু সরকারি ব্যাংক লসে চলছে, অথচ গ্রিনলেস ব্যাংক, হংকং ব্যাংক লাভ করেই চলেছে। আপনার সাফল্যের ক্ষেত্রেও ওই একই কথা। জগতে আপনার দাম তখনই হবে যখন জগৎ আপনার কাছে বিশেষ কিছু পাবে। আপনার মার্কেট ভ্যালু ততই বাড়বে যতই মার্কেটে আপনার চাহিদা বাড়বে। সমাজে নিজের চাহিদা বাড়ান। সমাজ কি আপনাকে চায়? কিভাবে এটি করবেন? নিজেকে অত্যাবশ্যক করে তুলুন।
কেউই এই পৃথিবীতে অত্যাবশ্যক নয়, তবুও আপনি নিজেকে অন্যের চোখে অত্যাবশ্যক করে তুলতে পারেন। কর্মপদ্ধতি। আপনার যে নিজস্ব বৈশিষ্ট্য আছে, বিশেষ শক্তি আছে, তা দিয়ে সমাজের কোন কোন বিশেষ সমস্যার সমাধান হতে পারে, বিশেষত যে সমস্যার সমাধানকারীর সংখ্যা খুবই কম। নিজের প্রশ্নগুলির উত্তর লিখুন একটা কাগজে। 1. আপনার যে বিশেষ ক্ষেত্র, সেই ক্ষেত্রে কোন কোন সামাজিক সমস্যা রয়েছে। বিশেষ ক্ষেত্র মানে যার যেটাতে এক্সপার্টাইজ রয়েছে। হতে পারে কেউ হয়তো অ্যাকাউন্টিংটা খুব ভালো জানে, বা কেউ হয়তো কম্পিউটারটা খুব ভালো জানে, কেউ হয়তো স্পোর্টসে খুব ভালো, কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে, বা কারো জার্নালিজমের দিকে ঝোঁক আছে। কিন্তু যেটাই আমাদের নিজস্ব ফিল্ড হোক, স্বকীয় ক্ষেত্র হোক, সেই ক্ষেত্রে এই সমাজের কী কী সমস্যা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে 1। 2, এই সমস্যাগুলির মধ্যে সব থেকে গভীর সমস্যা কোনটি। 3, এখন এই গভীর সমস্যাটির সমাধান করার জন্য সমাজের অন্যান্য লোক কি করছে। 4, আপনি এই ব্যাপারে কি নতুন কোনো সমাধান দিতে পারেন। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাই। প্রায় 1 দশক আগে এক পাবলিক সেক্টর কোম্পানি বর্তমান লেখককে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। যদিও আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, তবুও অবাক হয়েছিলাম, কারণ আমি কোনোদিনই ম্যানেজমেন্টের ছাত্র ছিলাম না। ওখানে গিয়ে ম্যানেজারদের কাছে ব্যক্তিগতভাবে জানবার চেষ্টা করি তাদের চাহিদা কী, কেন তারা আমাকে বক্তৃতা করতে ডেকেছেন, কি তারা চাইছেন। আলোচনা থেকে বুঝলাম তাদের বেশ কিছু সমস্যা রয়েছে, যার সমাধান তারা আমার কাছে চাইছেন। কি কি সমস্যা? প্রথমত, অফিসের কাজে তাদের নানা রকম চাপ সহ্য করতে হয়। ঊর্ধ্বতর অফিসারের চাপ, ইউনিয়নের চাপ, টার্গেট পৌঁছানোর চাপ ইত্যাদি। দ্বিতীয়ত, দুর্নীতির প্রসারে তারা অসহায়তা বোধ করছেন। তৃতীয়ত, ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে যা শেখানো হয় বাস্তবে তা প্রয়োগ করা যায় না। চতুর্থত, অফিসের কাজে সফল হলেও বাড়িতে পিতা হিসেবে তারা ব্যর্থ হচ্ছেন। পঞ্চমত, জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না, অর্থ, পদ, ক্ষমতা, স্ট্যাটাস থাকা সত্ত্বেও। আরও বিভিন্ন সমস্যার কথা তারা বললেন। কিভাবে সমাধান করার চেষ্টা করেছেন? 2 ভাবে। প্রথমত, তারা বিখ্যাত বক্তাদেরকে ডেকে বক্তৃতার ব্যবস্থা করেছেন। দ্বিতীয়ত, নামকরা ম্যানেজমেন্ট ট্রেনারদের দিয়ে ক্লাস করিয়েছেন। এবার আরও ভালো করে তাদের সমস্যাগুলো বিশ্লেষণ করলাম, এবং সেই সঙ্গে বিখ্যাত বক্তা ও ম্যানেজমেন্ট ট্রেনার যারা ওই কোম্পানিতে বক্তৃতা দিয়েছেন তাদের সমাধানগুলিকেও ভালো করে লক্ষ্য করলাম। মূল সমস্যাটি কি? কলেজ, বিশ্ববিদ্যালয় বা ম্যানেজমেন্টে ট্রেনিংয়ে জব স্কিল শেখানো হয়, কিন্তু লাইফ স্কিল শেখানো হয় না। দ্বিতীয়ত, পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো ম্যানেজমেন্ট শিক্ষাই দেওয়া হচ্ছে। বইগুলি ম্যাক্সিমামই আমেরিকান, ইন্ডিয়ান সিস্টেমে সেগুলো কাজ করে না। তার তত্ত্বগুলি ভারতে প্রযোজ্য হয় না। সমাধানের চেষ্টা কিভাবে হচ্ছিল? ম্যানেজমেন্ট ট্রেনাররা ভ্যালিউজ, এমপ্যাথি, মানসিক স্থৈর্য ইত্যাদির কথা বিশেষ বলেন না। অন্যদিকে বড় বড় বক্তা এগুলির কথা বললেও বক্তৃতাগুলি ইন্টেলেকচুয়াল লেভেলেরই হয়ে থাকে। বুঝলাম এই দুইয়ের একটা সমন্বয় দরকার। সুনীতি, মানসিক স্থৈর্য, মানবিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিশেষ ম্যানেজমেন্টে প্রয়োগ করা যায়, এবং শিক্ষাকে শুধু বৌদ্ধিক স্বরে না রেখে বৌদ্ধিক, ভাবগত, কর্মগত অর্থাৎ ইন্টেলেকচুয়াল, ইমোশনাল অ্যান্ড অ্যাকশন লেভেল, এই 3 স্তরেই কিভাবে নিয়ে আসতে হবে। পরে এই বিষয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বেশ কয়েকটি সমাধান পথের উদ্ভাবন করলাম। ফল হলো অদ্ভুত। একে একে 15টি পাবলিক এবং প্রাইভেট সেক্টর থেকে আমন্ত্রণ পেলাম এই বিষয়গুলি তাদের অফিসারদের শেখানোর জন্য। ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যগুলিও আমন্ত্রণ জানাতে শুরু করল। মুম্বাই, রাজকোট, দিল্লি এই 3টি শহরের ম্যানেজমেন্ট শিক্ষক এবং কনসালটেন্টদের গ্রুপ তৈরিতে সাহায্য করলাম, যে গ্রুপগুলি অনুরূপ শিক্ষা দিতে পারেন। এবার আপনার নিজের দিকে তাকান। আপনি কোনো বিশেষ সমস্যার সমাধানকারী হিসেবে নিজেকে তৈরি করছেন? এই সমস্যাটি কি কোনো গভীর সমস্যা? আপনার সমাধান কি নতুন এবং এর কোনো বৈশিষ্ট্য আছে? বর্তমানে শিক্ষায়, চাকরিতে, ব্যবসায় গভীর সমস্যা কোনটি? পুরনো চিন্তার জগদ্দল পাথর। আর সেই চিন্তা হলো টাকা সবচেয়ে প্রয়োজনীয় বস্তু। টাকা বা অর্থকে লক্ষ্য করে যে চিন্তা, সেটা কাজ দেবে না, দিচ্ছেও না।
কারণ বর্তমানে গভীর সমস্যা বা সংকট অন্যত্র। সাধারণ কোনো ছাত্রকে প্রশ্ন করুন, পড়াশোনায় কেন সে কঠোর পরিশ্রম করছে? তার উত্তর হবে, পরীক্ষায় ভালো ফল করার জন্য। কেন? ভালো ফল করে কি হবে? ভালো চাকরি হবে। এবারে আবার প্রশ্ন, পরীক্ষায় ভালো ফল করলেই যে ভালো চাকরি পাওয়া যাবে সেই ব্যাপারে কি কোনো গ্যারেন্টি আছে? সঠিক উত্তর, না। এবার প্রশ্ন, যার ফল সম্বন্ধে স্থিরতা নেই সেই কাজে কেন কঠোর পরিশ্রম করব? এখন ছাত্রটি পাল্টা প্রশ্ন করবে, তাহলে কি পড়াশোনা বন্ধ করে দেব? এটি হলো সাধারণ ছাত্রের অতি সাধারণ প্রশ্ন, যার মূলে আছে নতুনভাবে চিন্তা করার ক্ষমতার অভাব। আজকের চাকরির ক্ষেত্র এমন টালমাটাল অবস্থায় কেন? চাকরিটা অধিকাংশ লোকই করছে টাকার জন্য, এবং কর্তৃপক্ষও মনে করছে টাকা বেশি দিলেই কর্মচারীদের কাছ থেকে বেশি কাজ পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রেও আজ সংকটপূর্ণ, কারণ লাভের অঙ্ক, প্রফিটেবিলিটি হিসেব করা হচ্ছে টাকার হিসেবে। ক্রেতাদের প্রকৃত চাহিদা হয়ে পড়ছে গৌণ। এই যে কয়েকটা কথা বললেন, এগুলো নিয়ে যথেষ্ট ভাবার আছে। যেমন স্থূলর চেয়ে, আমরা পুরো জিনিসগুলোকে খুব স্থূলভাবে দেখি, তো স্থূলর চেয়ে সূক্ষ্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি আমার কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারি, মানে যাদের সমস্যা সমাধানের কথা আমি ভাবছি সেটা যদি আমি পারি, মানে ধরো তুমি একটা টিউশন টিচার, আর কিছুই করো না, কিন্তু তুমি হয়তো অঙ্ক পড়াও বা ইংরেজি পড়াও বা ইতিহাস পড়াও, হোয়াট এভার ইট মে বি, কিন্তু আর 5 জন টিউশন টিচার যেভাবে পড়ছে, বর্তমান ছেলেদের যে মূল চাহিদা সেটাকে তুমি যদি ধরতে পারো, এবং তারা অন্য টিচাররা যেভাবে তার সমাধান দিচ্ছে, তুমি তার থেকে একটা উন্নততর কোনো সমাধান কি তাদেরকে দিতে পারো? তুমি কি তোমার সাবজেক্টে তাদেরকে একটা নতুন দৃষ্টিভঙ্গি, নতুন বোধ, একটা নতুন ধরনের পঠন পদ্ধতি তাদের সামনে হাজির করতে পারো? ইফ ইউ ক্যান, তাহলে ওই সাবজেক্টের সব টিউশন তোমার দিকেই আসবে। ওই জন্যই বলছে স্থূলর থেকে সূক্ষ্ম অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ মূল সমস্যাটিকে যদি আমরা ধরতে পারি এবং আমাদের স্কিল দিয়ে আমরা যদি সেটার সমাধান হাজির করতে পারি যে কোনো ফিল্ডের ক্ষেত্রে, তাহলে কিন্তু টাকা, সম্মান, যশ, প্রতিষ্ঠা তোমার পেছনে দৌড়বে, তোমাকে এগুলোর পেছনে দৌড়তে হবে না। এটাই মহারাজ তার নিজের জীবনে, তিনি একজন সামান্য গ্র্যাজুয়েট, কোয়ালিফিকেশনের দিক থেকে তিনি সামান্য গ্র্যাজুয়েট, অথচ দেখো তাকে কতগুলো স্টেটের কতগুলো বড় বড় ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন বক্তৃতার জন্য ডাকতো, ওয়ার্কশপের জন্য ডাকতো। আমরা এই বিষয়টা ভাবি না, আমরা ভাবি অনেক ডিগ্রি হলে, অনেক নাম্বার হলেই আমি পারবো। কিন্তু তুমি কত নাম্বার পেয়েছো, তুমি কি ডিগ্রি করেছো, সমাজের তাতে কি যায় আসে? সমাজের কোনো সমস্যার সমাধান নিয়ে তুমি এগিয়ে এসেছো কি? তাহলে কেউ তোমার নাম্বার, তোমার ডিগ্রি দেখবে না, সকলে তোমার পেছনে ছুট। যে ডাক্তারের কাছে গিয়ে রোগ সারে, আমরা সেই ডাক্তারের কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করি না, তাই না? কিন্তু মনে করো কোনো ডাক্তারের কাছে গিয়ে তোমার রোগ সারছে না, অথচ তার যদি নামের পাশে বিশাল কোয়ালিফিকেশন লেখা থাকে, কিছু যায় আসে না।